দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। আসছে 5,68,000 কোটি টাকার বাজেট, ঘাটতি 3 ভাগের 1 ভাগ। চলতি অর্থ বছর সর্বোচ্চ 2.5 ভাগ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশের দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 35 ভাগে। অর্থনীতি পুনরুদ্ধারে ভাইরাস দমনের গুরুত্ব কতটা, বিআইডিএস মহাপরিচালক কি বলছেন, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 13 ভাগ বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 1,90,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 6 ভাগ। বাজেট 2020-21 এর আয় ব্যয়ের হিসেব জানাচ্ছেন সৌরভ রহমান। অর্থনীতির পুনরুদ্ধার এমন স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বাজেট 2020-21। গুরুত্ব দেওয়া হয়েছে জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তাকে কোভিড-19 পরবর্তী বাংলাদেশে। আর তা করতে গিয়ে সরকার 5,68,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছে আসছে অর্থ বছরের জন্য, যা চলতি সংশোধিত বাজেটের থেকে 13 ভাগের কিছু বেশি। হিসেব বলছে মোট ব্যয়ের 2/3 মতো যাবে অনুন্নয়ন ব্যয়ে, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন ভাতায়। এখাতে সম্ভাব্য খরচ 3,48,180 কোটি টাকা। বাকি 2.25 কোটি টাকার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে খরচ হবে 2,05,000 কোটি। এডিবি বহির্ভূত প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যসহ অন্যান্য খাতে খরচ হতে পারে আরও 10,000 কোটি টাকার মতো। এটি হবে একটু পুনর্বাসনমূলক, পুনরুদ্ধারমূলক রিকভারি বাজেট। কৃষি থেকে রিকভারি, কোভিড যে ক্ষতি করে গেছে, এক ধরনের লাইনচ্যুত হয়ে গেছে প্রায় আমরা বলতে গেলে অনেক ক্ষেত্রে, সেটাকে পুনরায় লাইনে নিয়ে আসা। কোন লাইনে? যে লাইনে আমরা খুব ভালোভাবে কাজ করছিলাম গত 10 বছর যাবত। ব্যয়ের 4 ভাগের 3 ভাগের মতো অর্থ আয়ের সংস্থান আছে প্রস্তাবিত বাজেটে, যেখানে সম্ভাব্য রাজস্ব আয় 3,78,000 কোটি টাকা। এর বড় অংশই আশা করা হচ্ছে বরাবরের মতো জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। 3,30,000 কোটি টাকার এই লক্ষ্য চলতি সংশোধিত বাজেটের থেকে 10 ভাগের মতো বেশি। রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আদায়ের লক্ষ্য হতে পারে 15,000 কোটি টাকা। 33,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা আছে সরকারের কর ব্যতীত রাজস্ব থেকে। এই বছরের রাজস্ব আদায়ের সংখ্যার ভিত্তিতে আগামী বছরের রাজস্ব আদায়ের টার্গেটটার গ্রোথ হিসাব করি, তাহলে সেটা কিন্তু প্রায় 20%-এর বেশি হয়ে দাঁড়াবে। এই ধরনের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে অর্জন করা খুবই কঠিন হবে, কারণ রাজস্ব ছাড় দিতে হবে। কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেকেই অস্তিত্বের সংকটে আছেন, ক্যাশ ফ্লোর সংকটে আছেন। সেই ছাড়গুলো না দিলে তাদের সংকটটা আরও বেড়ে যাবে এবং সেক্ষেত্রে তো রেভিনিউ লস হবে। তবে এরপরও প্রস্তাবিত বাজেটে ঘাটতি থেকে যাবে 1,89,997 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 6.5 ভাগ। হিসেব বলছে চলতি সংশোধিত বাজেটে ঘাটতি ছিল জিডিপির 5.5 ভাগ। এই ঘাটতি মেটাতে 76,000 কোটি টাকা আশা করা হচ্ছে বৈদেশিক ঋণ থেকে। অনুদানের প্রত্যাশা আছে 4,000 কোটির মতো। সরকার 85,000 কোটি টাকার মতো ধার করতে চায় অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে 20,000 কোটি টাকা। সরকার যদি মোটা দাগে ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে সরকারকে দিতে হয়তো তাদের আগ্রহ থাকবে, কারণ সেখানে ঝুঁকি একেবারে শূন্য এবং রেট অফ রিটার্নও খারাপ না। তাদের সেক্ষেত্রে ব্যাংকারদের হয়তো আগ্রহ থাকবে সরকারকে দেওয়ার জন্য। কিন্তু এর ফলে সরকারের যে কার্যক্রম, ক্ষুদ্র শিল্পগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেওয়ার মাধ্যমে টিকিয়ে রাখা, বৃহৎ প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দিয়ে তারা যাতে তাদের কর্মসংস্থানগুলিকে টিকিয়ে রাখতে পারেন, মজুরি দিতে পারেন, সেটার ব্যবস্থা করা, এই কার্যক্রমগুলো তখন ঝুঁকিতে পড়বে। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার হিসেব করা হয়েছে 31,71,800 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে যা আছে 28,05,700 কোটি টাকা। আগামী 11 জুন 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ হবার কথা রয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার প্রভাবে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2.5 ভাগের বেশি হবে না বলে পূর্বাভাস দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
রাজস্ব আদায়ের ঘাটতি দাঁড়াবে 1,25,000 কোটি টাকা। সংস্থাটি বলছে, করোনার কারণে দেশে দারিদ্র্যের হারও বেড়ে গেছে, এরই মধ্যে পৌঁছে গেছে 35 ভাগে। তাই আসছে বাজেটে প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং স্বাস্থ্য খাত উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে 7 ভাগের বেশি প্রবৃদ্ধি দেখছে দেশ 2016 সাল থেকে। গেল অর্থবছরে যা 8.15 ভাগে পৌঁছায়, যেটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর প্রবৃদ্ধির হার আরও বাড়বে এমন আশা ছিল সরকারের। তবে গেল 3 মাসে পাল্টে গেছে হিসেব নিকেশ। করোনার প্রাদুর্ভাবে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে অর্থবছর শেষে প্রবৃদ্ধি নেমে আসবে 2.5 ভাগে, এমন পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। 5টি খাতে আমরা দেখেছি এটার বড় প্রভাব আছে। একটা ম্যানুফ্যাকচারিং খাত খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কনস্ট্রাকশন যেটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো খাতের প্রত্যক্ষভাবে এটা সমস্যায় পড়েছেন। হোটেল রেস্টুরেন্ট দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল, সেইটার একটা বড় প্রভাব থাকবে। যে ট্রান্সপোর্ট যেহেতু আমাদের বন্ধ ছিল, লকডাউন ছিল, এটার ভিতরে বড় করে মুভমেন্ট হয় নাই। এই বিষয় যদি বিবেচনায় নেই এবং ধরে নেই যে বাকি যে অর্থ বছর আছে এটাতে খুবই ভালো প্রবৃদ্ধি হয়, তারপরেও আমরা দেখেছি যে এই অর্থ বছরে হয়তো প্রবৃদ্ধি আমাদের 2.5% বেশি হতে পারবে না। আমরা অপটিমিস্টিক্যালি এটাকে আমরা হিসাব করার চেষ্টা করেছি যে ফোর্থ কোয়ার্টারে এসে যদি মোটামুটি ভাবে 80% মতো গড়ে যদি চলে, আর প্রথম 3 কোয়ার্টারে যদি প্রবৃদ্ধি 8% যদি হয়, তাহলেও এটা 2-2.5% বেশি হওয়ার কথা। সিপিডির গবেষণা বলছে, করোনার প্রভাবে এরই মধ্যে দারিদ্র্যের হার 24 থেকে বেড়ে 35 ভাগে দাঁড়িয়েছে। আয় এবং ভোগ বৈষম্য বেড়েছে আগের চেয়ে। তাই আসছে বাজেটে প্রবৃদ্ধির চেয়ে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকেই বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। প্রবৃদ্ধি নিয়ে যে একটা মোহ এবং এই দুর্যোগের সময়, এই অতিমারির সময় যে প্রবৃদ্ধি নিয়ে আমরা এখনো খুব বেশি চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে উৎপাদনশীল খাতে ব্যয় বাড়াতে হবে, যাতে মানুষের কর্মসংস্থান হয় এবং যাতে মানুষের হাতে অর্থ আসে এবং যাতে সেই অর্থ দিয়ে তারা তাদের চাহিদাকে বুস্ট আপ করতে পারে। তবে অর্থনীতির চাকা সচল করতে হলে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে হবে সবার আগে। এর জন্য স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়াতে বরাদ্দের পাশাপাশি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছে সিপিডি। স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে এত নিম্ন পারফরমেন্স, তার কারণে কিন্তু স্বাস্থ্য খাতের বাজেটও বাড়ানো যাচ্ছে না। সুতরাং সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দক্ষতা বৃদ্ধি, এটিও হবে আমাদের মূল উদ্দেশ্য। আগামী অর্থবছরে রাজস্ব আদায় খুবই কঠিন হবে সরকারের জন্য। তাই প্রকল্প বাছাই এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে আরও হিসেবি হওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের সংক্রমণ কমার আগেই অর্থনৈতিক কার্যক্রম খুলে দেওয়া হয়েছে, সেটি কতটা কাজের হয়েছে এবং পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে কী প্রভাব পড়তে যাচ্ছে তা নিয়ে কথা বলবো বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর কে.এস. মুর্শিদের সাথে। আমরা যাচ্ছি কে.এস. মুর্শিদের কাছে। ডক্টর মুর্শিদ, যেটি হচ্ছে যে এখন যে পরিস্থিতি আমাদের হয়েছে, যে আমরা অর্থনীতি খুলে দিয়েছি একটা সময় বন্ধ রেখে এবং সংক্রমণ বাড়তে শুরু করেছে, এটা আসলে অর্থনীতির জন্য কতটা অনুকূল হয়েছে? আমরা অর্থনীতি খুলে দিয়েছি সেটা যেমন ঠিক, এটাও ঠিক যে অর্থনীতির চাকাটা ঠিক সেভাবে ঘুরছে না এখনো। এবং সেটার কারণ হচ্ছে যে চাহিদা, বাজারে আসলে চাহিদা অনেক কম, মানুষের কাছে পারচেজিং পাওয়ার কমে গেছে এবং ডোমেস্টিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে গেছে। এই কারণে আমরা চাইলেও এখন অর্থনীতিকে খুব ডাইনামিক একটা পর্যায়ে নিতে পারছি না, আনটিল এন্ড আনলেস এই যে বাজারের যে স্বাভাবিক চরিত্র এটা যদি ফিরে না আসে। বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য যে পরিকল্পনা করেছি বা আমাদের যে সামনে প্রজেকশন আছে, সেগুলো কি বড় আকারের চ্যালেঞ্জের মুখে পড়বে না? হ্যাঁ, পড়বে। আর বেসরকারি বিনিয়োগ কিন্তু সেটা নির্ভর করবে আমার বিনিয়োগ পরিবেশের উপরে। এখন এগেন ব্যাক টু দ্য সেম ওল্ড কোয়েশ্চেন, আমার বিনিয়োগ পরিবেশ আগেই একটু নড়বড়ে ছিল, এখন করোনার পরে এখন তো কোনো স্বাভাবিক বিনিয়োগ পরিবেশ একেবারেই নাই। তো এই কনটেক্সটে আমরা কি আশা করতে পারি যে বিনিয়োগ হবে? এখন আসলে মূল চ্যালেঞ্জটা হবে নতুন বিনিয়োগ নয়, আমরা আমাদের এক্সিস্টিং যে কার্যক্রম আছে সেগুলোকে সংরক্ষণ করতে পারি কিনা।
এখন মূলত সেটা যদি আমরা করতে পারি আগামী 1-2 বছর, তাহলে আমরা অন্তত ক্ষয়ক্ষতির হারটা কমিয়ে আনতে পারবো। চীন থেকে যে বিনিয়োগ সরে আসছে সেটি আমাদের আকর্ষণ করা সহজ হবে এই মুহূর্তে, সেটি আসলে কতটা সম্ভব এই করোনা পরিস্থিতিতে? এখন আমরা দেশি যারা ক্যাপিটালিস্ট আছেন, ব্যবসায়ী আছেন, তারা এই পরিবেশে বিনিয়োগ করবেন না। সেখানে আমরা চাইনিজদেরকে এখানে কিভাবে ওনারা আকর্ষিত হবেন আমি ঠিক এখনো বুঝতে পারছি না। তবে এটা নিয়ে ভাবতে হবে, কারণ এটা সত্যি একটা বড় অপরচুনিটি। সেটা করতে হলে আমাদের একটা মিনিমাম স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে হবে। যদি বিনিয়োগ না হয়, মানে আগামী 2-1 বছর যদি বিনিয়োগ না হয়, তাহলে তো কর্মসংস্থানের উপর একটি বড় চাপ পড়বে। আমরা তো প্রত্যাশিত পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারবো না। সেই জন্য আমাদের দেখুন, আমাদের ভেবে দেখতে হবে আমাদের নিয়ন্ত্রণে কি। চীনা বিনিয়োগ আমাদের নিয়ন্ত্রণে না, হ্যাঁ, বিদেশি রেডিমেড গার্মেন্টস এর চাহিদা আমাদের নিয়ন্ত্রণে না, অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নয়। আমাদের নিয়ন্ত্রণে কম বেশি তুলনামূলকভাবে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কৃষি এবং আমাদের কনস্ট্রাকশন সেক্টর। হ্যাঁ, তো এই দুটো সেক্টরকে আমাদের হয়তো বেশি প্রাধান্য দিতে হবে, বিশেষ করে কৃষিকে দিতেই হবে। প্রতি বছর যে 20 লক্ষ মানুষ নতুন করে কাজের জন্য এই অর্থনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের জন্য আসলে আমাদের মেসেজ কি থাকবে? তাদের জন্য আমরা আসলে কিভাবে কাজের সুযোগ তৈরি করতে পারবো? 20 লক্ষ তরুণ যদি আমার লেবার মার্কেটে প্রবেশ করে এবং আনএমপ্লয়েড থেকে যায়, তাদের জন্য আমার যদি ট্রেনিং ব্যবস্থা করা যায়, তাদেরকে যদি আমরা তাদের শিক্ষা, স্বাস্থ্য এই দুটো নিয়ে যদি তাদের সাথে আমরা কাজ করতে পারি, তাদের প্রোডাক্টিভিটি যদি বাড়ানো যায়, তাদেরকে যদি নতুন টেকনোলজির সঙ্গে আরো গভীরভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল একটা পুঁজি হিসেবে ভবিষ্যতে এটা কাজ করবে। ধন্যবাদ ডক্টর মুর্শিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। 30 জুনের মধ্যে বিদ্যুতের সব বকেয়া বিল পরিশোধ করতে হবে আবাসিক গ্রাহকদের, আর শিল্প মালিকদের ক্ষেত্রে পরিশোধ করতে হবে মার্চের আগের সব বকেয়া বিল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, বিলের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে বিতরণ কোম্পানিগুলো দ্রুত তা সমাধান করবে। 30 জুনের মধ্যে আবাসিক খাতে যত বিল আছে তার কালেকশন করে ফেলতে হবে, এটা একটা। বিলের মধ্যে যদি কারো জটিলতা থাকে, কেউ যদি মনে করেন যে তার বিল বেশি হয়েছে, কেউ যদি মনে করেন যে সমন্বয় ঠিক হচ্ছে না, কেউ যদি মনে করেন তার অন্য বড় স্ল্যাবে চলে যাচ্ছে, সেগুলি পার্সেন্ট টু পার্সেন্ট বেসিস তারা এটাকে সমাধান করবে। শিল্প মালিকদের বলছি যে আপনাদের যত পেন্ডিং বিল আছে মার্চের আগে, সেগুলিকে আমাকে সম্পূর্ণ করতে হবে। আমি ঢালাওভাবে কাউকে কোনো সুবিধা দিতে পারবো না। আপনাদের পেন্ডিং বিল যদি 100% হয়, আপনি যদি এসব বলেন যে আমাকে এই সারচার্জের জন্য কিছুটা বিরতি দেওয়া যায় কিনা, সেটা আমরা বিবেচনা করে দেখব। সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচকভাবে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬১তে। বেচাকেনা হয়েছে ৭০ কোটি টাকার মাত্র। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 18টির, কমেছে 19টির, আর অপরিবর্তিত আছে 256টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটের টোটাল টার্নওভার ছিল মাত্র 70 কোটি টাকা। লকডাউনের পর মার্কেট ওপেন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে যে একটি প্রাইস ফ্লোর আছে, সেটির কারণে অনেকদিন ধরেই অনেক লো টার্নওভার দেখা যাচ্ছে। কিন্তু এই লো টার্নওভারের মধ্যেও ফার্মাসিউটিক্যাল সেক্টর টোটাল টার্নওভারে অ্যাটলিস্ট 50% টার্নওভার আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরেই হয়েছে। এটার পিছনে যে রিজনটা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেমডেসিভিরের জেনারিক ভার্সন ক্রিয়েট করার অ্যাপ্রুভাল পেয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মা সেটা অলরেডি লঞ্চও করে দিয়েছে। এই কারণে ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতি আমরা ইনভেস্টরদের একটি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। এই কারণে আমরা যদি আজকে যেসব কোম্পানি সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পারি যে আজকে সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের, যার টোটাল টার্নওভার ছিল প্রায় 10 কোটি টাকা। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও বেকারত্বের হার কমেছে যুক্তরাষ্ট্রে। মে মাসে দেশটির বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 13.3%। যদিও বিশ্লেষকরা বলছেন এটি দীর্ঘমেয়াদে খুব একটা কমে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের বিস্তার রোধে 2 মাসের বেশি সময় ধরে লকডাউন করে রাখা হয় যুক্তরাষ্ট্রের সব কয়টি অঙ্গরাজ্য। অচল হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড।
যার প্রভাবে কর্মী ছাঁটাই শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। রেকর্ড ছাড়িয়ে যায় বেকারত্বের হারে। এপ্রিল মাসে বেকারত্বের হার দাঁড়ায় 14.7 ভাগে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের হিসেবে এপ্রিল মাসে দেশটিতে কাজ হারিয়েছে 2,05,00,000 মানুষ। তবে মে মাসের হিসেবে এই হার কমে দাঁড়িয়েছে 13.3 ভাগে। Everything that you've seen this morning is unexpected. Even the pros sitting here would understand that. Everything. We also smashed expectations on the unemployment rate. করোনা মহামারীর ফলে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার 20 ভাগ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা জানিয়েছিলেন অর্থনীতিবিদরা। তবে অর্থনীতিকে সচল রাখার স্বার্থে লকডাউন শিথিল করা হয়েছে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। আর ব্যবসা বাণিজ্য সচল হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী নিয়োগ দেওয়া শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে খাদ্য, নির্মাণ ও স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলো, যারা কর্মী ছাঁটাই করেছিল ব্যবসা বন্ধ থাকায়। হিসেব বলছে মে মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান হয়েছে 25 লাখ। আর এই সাফল্যকে নিজের বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। But it's a tremendous thing that happened, and the reason it happened is because we had a really strong patient. We had a patient that was so powerful, so strong, that we could close it and open it. চাকরির বাজারের এমন ইতিবাচক তথ্যের সূচক বেড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। শুক্রবার S&P 500 ইন্ডেক্স বেড়েছে 2.62 ভাগ, ডাও জোন্স 3.15 ভাগ আর নাসডাক সূচক বেড়েছে 2.06 ভাগ। যদিও বিশ্লেষকরা বলছেন বেকারত্বের হার কমার এই ধারা সাময়িক, বছর শেষে যা 10 ভাগ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা তাদের। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।